আসসালামু আলাইকুম। ক্লাস 10-এর আমি আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3-র ভিডিওতে আমি বায়ু দূষণ পর্যন্ত আলোচনা করেছিলাম। 5 নম্বর অধ্যায়ের পরিবেশ, তার সম্পদ ও সংরক্ষণ সম্পর্কে আমি 5 নম্বর অধ্যায়ের বায়ু দূষণ পর্যন্ত আলোচনা করেছিলাম। অর্থাৎ পরিবেশের যে দূষণ, সেই দূষণগুলোর মধ্যে শুধুমাত্র বায়ু দূষণটা আলোচনা করা হয়েছিল। এখন আমি আলোচনা করব জলদূষণ। জলদূষণ কী ও তার ফলাফল। পরীক্ষায় প্রশ্ন আসে, বায়ু দূষণের কয়েকটি কারণ লিখো, বায়ু দূষণের ফলাফল লিখো, জলদূষণের কারণ লিখো, জলদূষণের ফলাফল লিখো, মাটি দূষণের কারণ লিখো, মাটি দূষণের ফলাফল লিখো। এই প্রশ্নগুলি পরীক্ষায় আসবেই পরীক্ষাতে। মাটি দূষণ, বায়ু দূষণ, জলদূষণ, এগুলোর মধ্যে থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। অর্থাৎ একটা দূষণ, তার ফলাফল, পরীক্ষায় প্রশ্ন আসবে, পড়তে হবে একদম। তো এবার আমরা পড়ব জলদূষণ। বায়ু দূষণের মতো জল হচ্ছে একটা প্রাকৃতিক উপাদান, বায়ুর মতো জলও হচ্ছে একটা প্রাকৃতিক উপাদান। কিন্তু যখন এই জলে, প্রকৃতির এই জলে যখন বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ, বিভিন্ন প্রকার দূষিত পদার্থ, বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ মিশে গিয়ে সেই জল যখন উদ্ভিদ এবং প্রাণীর পানের অযোগ্য হয়ে ওঠে বা ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে, তখন হয় জলদূষণ। অর্থাৎ জলদূষণ কাকে বলে? যখন প্রকৃতির জলে কোনো খনিজ পদার্থ, কোনো রাসায়নিক পদার্থ, কোনো বর্জ্য পদার্থ বা কোনো দূষিত পদার্থ মিশে গিয়ে ওই জলের অবস্থা এমন হয় যে ওই জলকে কোনো উদ্ভিদ বা প্রাণী আর ব্যবহার করতে পারে না বা ব্যবহার করা সম্ভব হয় না, তখন সেই ধরনের পদ্ধতিকে বলা হয় জলদূষণ, বা জলের ওই অবস্থাকে বলা হয় জলদূষণ। এখানে আমরা যে জলদূষণের কথা আলোচনা করব, এখানে আমরা স্বাদু জল বা মিষ্টি জল, স্বাদু জল বা মিষ্টি জল অর্থাৎ পানের যোগ্য জল কিভাবে দূষিত হয় সেটা আমরা আলোচনা করব। এখানে জল বলতে তো আমরা জানি গোটা পৃথিবীতে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, এটা আমরা জানি। তো 3 ভাগ জলের মধ্যে সাগর, মহাসাগর, সমুদ্র মিলে হচ্ছে 3 ভাগ জল। তো এই জলগুলো তো এমনিতেই তো পানের অযোগ্য হয়ে আছে। তো ওই 3 ভাগ জলের মধ্যে যে জলটা পানের যোগ্য, সেই জলটা আবার বর্তমানে দূষিত হতে শুরু করেছে। তো এখানে আমরা জলদূষণ বলতে সম্পূর্ণ জলের কথা আমরা এখানে পড়ব না। এখানে আমরা জানব যেটা স্বাদু জল বা মিষ্টি জল, সেই জলটা কিভাবে দূষিত হচ্ছে। তাহলে জলদূষণ মানে, আমি আরেকবার বলছি, পৃথিবীতে থাকা যে স্বাদু জল বা মিষ্টি জল, যার সঙ্গে বিভিন্ন প্রকার দূষিত পদার্থ, রাসায়নিক পদার্থ, বর্জ্য পদার্থ মিশে গিয়ে সেই জলকে উদ্ভিদ বা প্রাণীর ব্যবহারের অযোগ্য অর্থাৎ পানের অযোগ্য করে তোলে, তখন তাকে বলা হয় জলদূষণ। এই জলদূষণ কি কারণে হয়? জলদূষণের কারণ পরীক্ষায় প্রশ্ন আসে যে জলদূষণের কারণগুলি লেখো। পরীক্ষায় প্রশ্ন আসে বায়ু দূষণ কাকে বলে, জলদূষণ কাকে বলে, মাটি দূষণ কাকে বলে, শব্দ দূষণ কাকে বলে। জলদূষণের কারণগুলি লেখো, বায়ু দূষণের কারণগুলি লেখো, শব্দ দূষণের কারণগুলি লেখো। এইগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, কোনোটা 3, কোনোটা 2, তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তো জলদূষণের কারণগুলি কি? এখন আমরা আলোচনা করব জলদূষণের কারণগুলি কি। তো আমরা এখন আলোচনা করব জলদূষণের কারণ। তো এখন আমরা জলদূষণের কারণ আলোচনা করব। তো জলদূষণের অনেকগুলি কারণ রয়েছে, অর্থাৎ জল দূষিত হওয়ার পেছনে অনেকগুলি কারণ রয়েছে। কিন্তু এখানে সমস্ত কারণকে আমরা 2টি ভাগে ভাগ করে নেব, প্রধান 2টি ভাগে ভাগ করে নেব। এক হচ্ছে কৃষিক্ষেত্রের বর্জ্য পদার্থ ব্যবহার, আর 2 হচ্ছে জীবাণু। তাহলে জলদূষণের জন্য 2টি কারণ বর্তমান, একটা হচ্ছে কৃষিক্ষেত্রের বর্জ্য পদার্থ এবং 2 হচ্ছে জীবাণু। পরীক্ষাতে এমনও প্রশ্ন আসে যে জলদূষণের জন্য কৃষিক্ষেত্রের বর্জ্য কিভাবে জলদূষণকে প্রভাবিত করে, অর্থাৎ কৃষিকাজের ফলে কিভাবে জলদূষণ ঘটে, এইভাবেও পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে কৃষিক্ষেত্রে বর্জ্য পদার্থের মধ্যে আমরা চলে যাব 1 নম্বরে। কৃষিক্ষেত্রে উৎপন্ন ও বৃষ্টিধৌত রাসায়নিক সার, পেস্টনাশক ও জীবজাত বর্জ্যকে কৃষিক্ষেত্রে বর্জ্য বলে। চাষের
জমি ধৌত জলের মধ্যে ভারী ধাতুযুক্ত কীটনাশক যেমন ডাইক্লোরোডাইফিনাল, ডাইক্লোরোইথেন বা ডিডিটি, বেনজিন, হেক্সাক্লোরাইড, ম্যালাথিয়ন, এন্ড্রিন প্রভৃতি উপস্থিত থাকে। এগুলি নিকটবর্তী পুকুর, হ্রদ, নদী, খাল, বিল, সমুদ্রের জলে মিশে জলদূষণ ঘটায়। তাহলে আমি যে সমস্ত রাসায়নিক পদার্থগুলোর নাম বললাম, এই সমস্ত রাসায়নিক পদার্থগুলো জমিতে ব্যবহার করা হয় জমির ফসল বাড়ানোর জন্য বা জমির ফলন বাড়ানোর জন্য বা জমির উর্বরতা বৃদ্ধি করার জন্য। পরে যখন সেই জমিতে ফসল হয়ে যায় বা বৃষ্টি হয়, তখন বৃষ্টির সময় সেই সমস্ত অবশিষ্ট যে রাসায়নিক পদার্থ থাকে, সেই রাসায়নিক পদার্থগুলো বৃষ্টির জলে বা এমনি কোনো জল পেলে সেগুলো নালার মাধ্যমে বয়ে গিয়ে আশেপাশে থাকা কোনো পুকুর বা নদীতে গিয়ে মিশে যায়, তখন সেখানে জলকে দূষিত করে। আর আমরা এই ডিডিটি, বেনজিন, হেক্সাক্লোরাইড এগুলো আমরা রাসায়নিক সার হিসাবে, রাসায়নিক পদার্থ হিসাবে জমিতে ব্যবহার করি। এবং যখনই বৃষ্টি হয় বা জমিতে জল প্রবেশ করে, তখন সেগুলো ধুয়ে গিয়ে আশেপাশের কোনো পুকুরে বা নদীতে জমা হয়। এর ফলে সেই পুকুর বা নদীর জল দূষিত হয়ে যায়। 2 নম্বর, জমিতে যে সমস্ত অজৈব রাসায়নিক সার ব্যবহার করা হয়। অজৈব রাসায়নিক সার, অজৈব রাসায়নিক সার মানে কি? জৈব নয়, জৈব সার নয়। জৈব সার কোনগুলো? জৈব সার হচ্ছে আমরা বাড়ির আনাচে কানাচে গর্ত করে বিভিন্ন প্রকার সেখানে গোবর ফেলে, ছাই ফেলে, গাছের পাতা ফেলে, পচা আবর্জনা ফেলে যে সারটা আমরা তৈরি করি, সেটা হচ্ছে জৈব সার। আর যে সারটা ফ্যাক্টরিতে তৈরি হয় রাসায়নিকভাবে, কেমিক্যাল দিয়ে, সেটা হচ্ছে অজৈব সার। তো জমিতে ব্যবহার করা বিভিন্ন প্রকার অজৈব সার যেমন এনপিকে, এগুলো সব ইউরিয়ার দোকানে বিক্রি হয়। এনপিকের ফুল ফর্ম হচ্ছে, পরীক্ষায় প্রশ্ন আসে, এনপিকের ফুল ফর্ম, এক কথায় প্রশ্ন, এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফেট, কে ফর পটাশিয়াম। যেহেতু পিতে ফসফেট, তার জন্য কেতে পটাশিয়াম ধরা হয়েছে। তাহলে এনপিকের ফুল ফর্ম নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম। তাহলে জমিতে ব্যবহার করা এনপিকে সার, সুপার ফসফেট, এগুলো যারা চাষি তারা ভালোভাবে জানে যে এই সারগুলো ব্যবহার হয়। আমরা ছাত্র হয়তো জানি না, কিন্তু চাষিরা জানে। তো অতিমাত্রায় নাইট্রোজেন ও ফসফরাসের যৌগ থাকে। এই সমস্ত সারগুলিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে। এই সারগুলিতে কি থাকে? প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে, যেগুলো মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য জমিতে ছেটানো হয়। এগুলি পরবর্তীকালে যখন জলে ধুয়ে যায়, তখন আশেপাশের নদী, পুকুরে গিয়ে সেখানকার জলকে দূষিত করে। এছাড়াও কৃষি জমিতে যে ফসল চাষ করা হয়, যেমন কোনো জমিতে ধান চাষ করা হয় বা গম চাষ করা হয়, তখন সেখানকার শুকনো পাতা, কর্তিত কাণ্ড অর্থাৎ কেটে ফেলা কাণ্ড, প্রাণীজ দেহবর্জ্য প্রভৃতি ফসলজাত বর্জ্য বিভিন্ন জলাশয়ে বাহিত হয়ে জলদূষণ ঘটায়। অর্থাৎ কোনো জমিতে যখন ফসল হয়, ধরো ধান হলো, তো আমরা কি করি? ধানটাকে কেটে নিই, কিন্তু ধানের গোড়াটা থেকে যায়। গম কাটলে গমের গোড়াটা থেকে যায়। তারপরে আমের বাগান যদি হয়, সেখানে আমের পাতাগুলো আমের বাগানে ঝরে ঝরে থেকে যায়। তো এগুলো মাটির ক্ষেত্রে খুব উপযুক্ত, কেন? ওইগুলো পচে পচে মাটিতে মিশে গেলে মাটিটাকে উর্বরতা বৃদ্ধি করে। কিন্তু সেটা যদি মাটিতে মিশার আগে যদি ওইটা জলের মাধ্যম দিয়ে ধুয়ে কোনো নদী বা পুকুরে চলে যায়, তখন সেটা আর কাজে লাগবে না, তখন ওটাকে জল দূষিত করবে। যদি ওই জমিতে পড়ে থাকা ওই ফসলেরই কিছু অংশ, তার কাণ্ড, তার পাতা যদি জমিতে পচে পচে মিশে যায়, তাহলে সেটা সারের কাজ করে। কিন্তু ওটা যদি কোনো জলের মাধ্যমে ধুয়ে গিয়ে কোনো নদী বা পুকুরে গিয়ে পড়ে, তাহলে কিন্তু সেটা সেই জলকে দূষিত করে। তাহলে এই হলো কৃষিক্ষেত্রে বর্জ্যের জলদূষণের কারণ। তোমরা ভিডিওটা ব্যাক করে আবার কৃষিকাজে ব্যবহৃত বর্জ্যের মাধ্যমে কিভাবে জল দূষিত হয় সেটা তোমরা দেখো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, কিছু জীবাণুর কারণ থেকে জলদূষণ হয়। যেমন গৃহস্থালির কাজে, অর্থাৎ বাড়ি ঘরে আমরা যে জল ব্যবহার করি, যেমন বাথরুমের জল, রান্না করার জল, হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল, এই সমস্ত জায়গাগুলোতে যে জল ব্যবহার হয়, সেই জলগুলো বা
যে তরল পদার্থ থাকে, আমরা আগে ক্লাস ভূগোলে পড়েছি বর্জ্য পদার্থতে, তো সেই সমস্ত যে জলগুলো থাকে সেই জলের সঙ্গে নানা প্রকার জীবাণু তৈরি হয়। সেই জীবাণুগুলো সরাসরি জলে গিয়ে নর্দমার মাধ্যমে বা ড্রেনের মাধ্যম দিয়ে সরাসরি কোনো নদী বা হ্রদে বা খালে বা সমুদ্রে গিয়ে পড়ে, তখন সেখানকার জলকে দূষিত করে। আর সেখানে ওই সমস্ত পদার্থগুলো পড়ে একসময় ধীরে 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 ওই নর্দমার কালো যে কর্দমাক্ত উপাদান তৈরি হয় সেটাকে বলে সিউএজ। পরীক্ষায় প্রশ্ন পড়ে সিউএজ কি? তো সিউএজ হচ্ছে যে কোনো নদী বা খালে বা সমুদ্রের জলের মধ্যে যখন গৃহস্থালির বা বাড়ির ব্যবহার করা বা হসপিটাল বা রেস্টুরেন্ট ব্যবহার করা যে দূষিত জল, সেই দূষিত জলের উপরের অংশটা বয়ে চলে যায় এবং তার নিচে দূষিত পদার্থগুলো থিতিয়ে পড়ে থাকে এবং একটা স্তর তৈরি করে, এটাকে বলা হয় সিউএজ। এর ফলে জলদূষণ ঘটে, অর্থাৎ জলের মধ্যে দূষিত পদার্থের যে স্তরটা তৈরি হয় সেটাকে বলে সিউএজ। এর ফলে জলদূষণ ঘটে। বিভিন্ন জলাশয়ের জল মানুষের যথেচ্ছ ব্যবহার, যেমন মলমূত্র ত্যাগ, বাসনপত্র ধোয়া, গবাদি পশুর স্নান বা কাপড় কাচার ফলে দূষিত হয়। তাতে বিভিন্ন প্রকার রোগ জীবাণু জন্মায় যেগুলি জলকে দূষিত করে। তাহলে হোটেল, রেস্টুরেন্ট, গৃহস্থালির ব্যবহার যে জলের কথা আমরা বললাম, দ্বিতীয় পয়েন্টে সেই একই কথাই আবার বলা হচ্ছে যে বাড়ির ব্যবহার করা বিভিন্ন জল, সেগুলো কি করে, সেইগুলো যেমন বাথরুমের জল, কাপড় কাচার জল, এগুলো কি করে সরাসরি জলে গিয়ে জলকে মিশে জলকে দূষিত করে। তাহলে এইগুলো হচ্ছে জলদূষণের কারণ। এছাড়াও আমরা সরাসরি কোনো নদীতে বা পুকুরে আমরা আবর্জনা ফেলি, যেমন কোনো নোংরা গিয়ে আমরা ফেলে দিই, গঙ্গায় গিয়ে আমরা নোংরা ফেলে দিই। আগে গঙ্গাতে মরা ভাসানো হতো, এখন অতটা হয় না। কোনো মরা প্রাণী, জীবজন্তু, গরু, ছাগল, ভেড়া, কুকুর আশেপাশে জায়গা না থাকলে আমরা গঙ্গা নদীতে গিয়ে ফেলে দিই বা কোনো পুকুরে ফেলে দিই বা বড় নদীতে আমরা ফেলে দিই। তো এইগুলো জলদূষণ কিন্তু ঘটাতে সাহায্য করে, জলদূষণ ঘটাতে সাহায্য করে। এইভাবে জলদূষণ ঘটে। আবার অনেক সময় শিল্পজাত, যেমন চামড়া শিল্পে চামড়াকে যখন ট্যান করা হয়, অর্থাৎ চামড়াকে যখন পরিষ্কার করা হয়, সেই চামড়া থেকে বেল্ট তৈরি করা, ব্যাগ তৈরি করার জন্য যে ফ্যাক্টরিতে চামড়া ব্যবহার করা হয়, সেই চামড়ার দূষিত জলগুলো নদীতে গিয়ে মিশে। এইরকম বিভিন্ন প্রকার শিল্প আছে। পাট শিল্প, কাপড় শিল্পে কাপড় রং করার জন্য তারপরের যে দূষিত জল, সেই জল গিয়ে কোথায় যায়? সেই জল গিয়ে নদী বা সমুদ্রতে গিয়ে মিশে যায়। এর ফলে জলদূষণ ঘটে। আর কি করে জলদূষণ ঘটে? এছাড়াও আরও বিভিন্ন কারণে জলদূষণ ঘটে, যেমন গরু মোষ এগুলোকে গিয়ে আমরা পুকুরে গিয়ে সরাসরি স্নান করাই, এর ফলে জলদূষণ ঘটে। তো সেখানে কি করতে হবে? পুকুর থেকে জল তুলে নিয়ে এসে গরুটাকে বা ছাগলটাকে ডাঙার উপরে বা স্থলভাগের উপরে স্নান করাতে হবে, কিন্তু আমরা সেটা না করে গরু, ছাগল, মোষ এগুলোকে আমরা সরাসরি জলে নামিয়ে দিই, এর ফলেও জলদূষণ ঘটে। তাহলে এগুলো হচ্ছে জলদূষণের কারণ। এবার আমরা আলোচনা করব এই সমস্ত জলদূষণের ফলে পরিবেশের উপর কি প্রভাব পড়ে, অর্থাৎ জলদূষণের ফলে পরিবেশে কি প্রভাব পড়ে, অর্থাৎ জলদূষণের ক্ষতি কি। তো জলদূষণ মানেই ক্ষতি। তাহলে জলদূষণের ফলে দুই প্রকার ক্ষতি হয়, এক হচ্ছে রোগ আর দুই নম্বর হচ্ছে ইউট্রিফিকেশান। এক নম্বর হচ্ছে রোগ, দুই নম্বর হচ্ছে ইউট্রিফিকেশান। তো আমরা এখন রোগের বিষয়টাকে আগে দেখব। বলছে জলদূষণের ফলে আমাদের প্রাত্যহিক জীবনে ওই দূষিত জল পান করার ফলে, হয়তো আমরা দূষিত জল বুঝতে পারলে আমরা পান করি না, কিন্তু অনেক সময় আমরা অজান্তে অনেক সময় দূষিত জল পান করতে থাকি ধীরে ধীরে। তো এর ফলে কি হতে পারে? এর ফলে আমাদের শরীরে নানা রোগ বা নানা ব্যাধি সৃষ্টি হতে পারে। ব্যাধি মানে রোগ। তাহলে পানীয় জলে মিশে থাকা ভিব্রিও ক্লোরি, তো জল যখন দূষিত হয়ে যায় তখন পানীয় জলে ভিব্রিও ক্লোরি নামে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে কলেরা রোগ সৃষ্টি করে। কলেরা মানে হচ্ছে কি? পায়খানা হওয়া, বমি হওয়া, বারবার পায়খানা হওয়া, বমি হওয়া। তাহলে কলেরা কখন হয়? যখন তাহলে আমরা দেখলাম এখানে পানীয় জলে যে ভিব্রিও ক্লোরি নামে যে ব্যাকটেরিয়া,
সেটা কলেরা রোগ সৃষ্টি করে। এই কলেরা রোগ হলো এমন একটা রোগ যার ফলে ঘন ঘন বমি এবং পাতলা পায়খানা হয়, ফলে রোগীর শরীরে জলশূন্য হয়ে যায়, অর্থাৎ জল কমে যায় এবং রোগী মারা যেতে পারে। এছাড়াও সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া, সালমোনেলা টাইফি নামে ব্যাকটেরিয়া টাইফয়েড রোগ সৃষ্টি করে। জলবাহিত এই রোগের ফলে তীব্র জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা ইত্যাদি হতে পারে। এন্টামিবা হিস্টোলাইটিকা এই প্রোটোজোয়াটির ফলে শরীরের মধ্যে আমাশয় রোগ সৃষ্টি হতে পারে। এই রোগে শ্লেষ্মা জাতীয় পদার্থ পাতলা পায়খানার মাধ্যমে নির্গত হয়। ভৌম জল স্তরে যখন আর্সেনিকের মাত্রা বেশি হয়ে যায় তখন যে রোগটি সৃষ্টি হয় সেটি হয় আর্সেনিকোসিস। এই রোগের প্রভাবে হাত পায়ের ত্বক শক্ত হয়ে কালো ছাপ তৈরি হয়, পায়ে গ্যাংগ্রিন হয়ে ব্ল্যাকফুট ডিজিজ অর্থাৎ ব্ল্যাকফুট রোগ সৃষ্টি হয়, এমনকি এই ধাতুর প্রভাবে ক্যান্সার রোগও সৃষ্টি হতে পারে। তাহলে এই সমস্ত রোগগুলি জলদূষণের ফলে হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে জলদূষণের ফলে সৃষ্ট রোগ। এবার আমরা পড়ব ইউট্রিফিকেশন। ইউট্রিফিকেশন হচ্ছে জলদূষণের কারণে যখন জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদানের উপস্থিতির ফলে প্ল্যাঙ্কটনের সংখ্যার অত্যাধিক বৃদ্ধি ঘটে, ফলে জলের গুণমানের ঘাটতি দেখা দেয়। অর্থাৎ বলছে যখন জলের মধ্যে অতিরিক্ত পুষ্টি বেড়ে যায়, অর্থাৎ জলের মধ্যে পুষ্টি যখন প্রচুর পরিমাণে হয়ে যায় তখন সেখানে প্ল্যাঙ্কটন বেশি সৃষ্টি হয়, অর্থাৎ শৈবাল জাতীয় উদ্ভিদ বেশি সৃষ্টি হয়। তখন জলের যে গুণগত মান, অর্থাৎ জলের গুণগত মানের ঘাটতি দেখা দেয়। এই ঘটনাকে বলা ইউট্রিফিকেশন। অর্থাৎ জলের মধ্যে অতিরিক্ত পুষ্টির ফলে যে প্ল্যাঙ্কটনের সৃষ্টি হয় তার ফলে জলের গুণগত মান কমে যায়, একেই বলে ইউট্রিফিকেশন। জলে ইউট্রিফিকেশন হলে শৈবালের দ্রুত বৃদ্ধি ঘটে, অর্থাৎ শৈবাল শ্যাওলা জাতীয় উদ্ভিদ, শৈবালের দ্রুত বৃদ্ধি ঘটে। এই ঘটনাকে বলা হয় অ্যালগাল ব্লুম। শৈবালের প্রকৃতি অনুযায়ী জীবজগতে যে প্রভাব পড়ে তা হলো ইউট্রফিক অর্থাৎ জলের বর্ণ অর্থাৎ সবুজের মতো বা লাল মতো বা কটু গন্ধযুক্ত হয়ে যায়। অর্থাৎ জলের মধ্যে শ্যাওলা বা শৈবাল বেড়ে গেলে জলের রং সবুজ প্রকৃতির হয়ে যেতে পারে, লাল প্রকৃতির হয়ে যেতে পারে বা কটু গন্ধযুক্ত হতে পারে। এছাড়া জলের স্বচ্ছতা কমে যায়, যা পানের এবং ব্যবহারের অযোগ্য হয়ে যায়, অর্থাৎ ওই শৈবাল সৃষ্টি হওয়ার কারণে। এবার জলে যখন শৈবাল সৃষ্টি হয়, অতিরিক্ত শৈবালের মৃত্যুর পরে জীবাণু দ্বারা বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় বলে জলের সমস্ত অক্সিজেন ব্যবহৃত হয়ে যায়। অর্থাৎ জলে যখন শৈবালগুলো মৃত হয়ে যায়, শৈবালগুলো যখন মারা যায় তখন সেটি জলের মধ্যে বিয়োজিত হয়ে জলে অক্সিজেনের মাত্রা তাকে কমিয়ে দেয়। অক্সিজেন ঘাটতির ফলে জলাশয়ে তখন কী হয়, মাছ বা অন্যান্য প্রাণী যেগুলো থাকে সেগুলোর মৃত্যু ঘটে। তাহলে এইভাবে জলে প্রোটিনের মাত্রা বেড়ে গেলে শৈবাল বাড়ছে, শৈবাল বাড়লে জলের গুণগত মান কমছে, জলের গুণগত মান কমলে অক্সিজেন কমে যাচ্ছে, অক্সিজেন কমে যাওয়ার ফলে জলাশয়ের যে মাছ বা অন্যান্য প্রাণীগুলো রয়েছে সেগুলো মারা যাচ্ছে। অনেক শৈবাল থেকে আবার ক্ষতিকর বিষজাত পদার্থ বের হয়, যেমন টক্সিন মানে হচ্ছে বিষ। তো বিভিন্ন প্রকার টক্সিন অর্থাৎ বিষ বের হয়, যেমন নিউরোটক্সিন, হেপাটোটক্সিন প্রভৃতি। এই সমস্ত টক্সিনগুলো মাছ, ঝিনুক ও অন্যান্য যে জলজ প্রাণী রয়েছে সেই সমস্ত জলজ প্রাণীগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তাহলে এই সমস্ত শৈবাল থেকে নির্গত টক্সিনগুলো কি করে, এই সমস্ত টক্সিনগুলো জলজ প্রাণীগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এবার আমরা আলোচনা করব মাটি দূষণ। তাহলে জল দূষণ, বায়ু দূষণের মতো মাটিরও দূষণ হয়। ওই একই পদ্ধতিতেই একই ভাষায় আমরা বলবো, যখন মাটির সঙ্গে কোনো দূষিত পদার্থ যেমন প্লাস্টিক, রাসায়নিক, কীটনাশক, প্লাস্টিক তো আমরা জানি রাসায়নিক সারও বুঝি, কীটনাশক অর্থাৎ জমিতে ব্যবহার করা যে রাসায়নিক যে কীটনাশক, পেস্টিসাইড আর কি, অর্থাৎ জমিতে পোকামাকড় মারার জন্য কিছু পোকামাকড় থাকে যা জমিতে ফসলের ক্ষতি করে, তো সে পোকামাকড় মারার জন্য যে পেস্টিসাইড অর্থাৎ কীটনাশক। তারপরে দৈনন্দিন আমাদের বাড়ির ব্যবহার করা আবর্জনা, মাটিতে উৎপন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন প্রকার ক্ষতিকারক ব্যাকটেরিয়া দুই প্রকার হয়, উপকারী ও অপকারী। কিছু ব্যাকটেরিয়া আছে উপকারী, যেগুলো পরিবেশকে মাটিকে উর্বর করতে সাহায্য করে, আবার কিছু ব্যাকটেরিয়া আছে যারা পরিবেশের ক্ষতি করে। তো ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি দূষক মানে যারা ক্ষতি করে, তাহলে দূষিত করে। ইত্যাদি দূষকগুলো যখন মাটিতে মিশে থাকে এবং মাটির স্তরের ভৌত, রাসায়নিক এবং জৈব বৈশিষ্ট্যগুলোকে নষ্ট করে,
তখন বলা হয় মাটির দূষণ। তাহলে মাটি দূষণ বলতে আমরা কি বুঝবো? মাটি দূষণ বলতে বোঝায় যখন মাটির সঙ্গে বিভিন্ন দূষিত পদার্থ মিশে যায়, যেমন বিভিন্ন প্রকার কীটনাশক, দৈনন্দিন আবর্জনা, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি মাটির সঙ্গে মিশে মাটির স্তরের ভৌত এবং রাসায়নিক যে বৈশিষ্ট্য তার ক্ষতি সাধন করে, তখন বলা হয় মাটি দূষণ। মাটি দূষণের কারণ কি? আমরা সংজ্ঞার মধ্যেই মাটি দূষণ পেয়ে গেছি। তো মাটি দূষণের কারণকে দুইটি ভাগে ভাগ করা যেতে পারে। মাটি দূষণের কারণকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে জীবাণুর দ্বারা, দুই হচ্ছে রাসায়নিক পদার্থ দ্বারা। অর্থাৎ কিছু কিছু জীবাণু আছে যারা মাটিতে সরাসরি মিশে মাটিকে দূষিত করে, আবার কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো মাটিতে মিশে মাটিকে দূষিত করে। তো জীবাণুর মধ্যে আমরা দেখে নেব মাটির সজীব দূষকগুলি হলো, অর্থাৎ যারা মাটির সঙ্গে মিশে সরাসরি মাটিকে দূষিত করে, যেমন কিছু ব্যাকটেরিয়া, কিছু প্রোটোজোয়া মানে ছত্রাক, কৃমি হচ্ছে যেমন কেঁচোর মতো ইত্যাদি, এরা মাটির সঙ্গে মিশে মাটিকে নানা উপায়ে দূষিত করে। যেমন শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলেও আমরা যে বাড়ির ব্যবহার করা জল, বাথরুমের জল, স্নানের জল, এই জলগুলো আমরা ড্রেনের মাধ্যম দিয়ে বাইরে পাঠিয়ে দিই। সেই জলগুলো কোনো একটা মাটির উপরে জমা হয় সিউএজ বা স্লাজ রূপে। তারপরে তার সঠিক ট্রিটমেন্ট না হলে তার জীবাণু মাটিকে দূষিত করে। সেই সিউএজ বা স্লাজ যদি আমরা ঠিকমতো যদি তার ট্রিটমেন্ট মানে ঠিকমতো তার যদি আমরা ব্যবস্থা না করি, তাহলে সেটা মাটিকে কি করতে পারে? মাটিকে দূষিত করতে পারে। এর ফলে মাটি দূষণ ঘটে। তাহলে যে সমস্ত দূষিত জল, এক কথা হচ্ছে যখন কোনো মাটির সঙ্গে দূষিত জল গিয়ে মিশে যাবে, তখন সেখানে সিউএজ বা স্লাজ তৈরি হবে। আর সেগুলোকে যদি টাইম মতো পরিষ্কার না করা হয়, তাহলে মাটি দূষিত হয়ে যায়। পৌর অঞ্চলে অর্থাৎ মিউনিসিপ্যালিটি অঞ্চলে, শহরাঞ্চলে বিভিন্ন প্রকার আবর্জনা, প্রাণীদের মলমূত্র, হাসপাতালের ব্যবহার করা বিভিন্ন বর্জ্য পদার্থ, এগুলো মাটির সঙ্গে মিশে মাটিকে দূষিত করে। সেগুলো মাটিতে সরাসরি কী করা হয়? ফেলে দেওয়া হয়। অনেক সময় হাসপাতালের ব্যবহার করা দূষিত পদার্থগুলি কোনো জায়গায় না ফেলে একটা নির্দিষ্ট অঞ্চলে গিয়ে মাটিতে ফেলে দেয়, সেই জায়গার মাটি সব দূষিত হয়ে যায়। অনেক রোগের জীবাণু মাটিতেই বসবাস করে, অর্থাৎ মাটিতে থাকা বিভিন্ন জীবাণু শরীরে রোগ সৃষ্টি করতে পারে। আর এই জীবাণুগুলোকে বলা হয় ইউডেফিক প্যাথোজেন। পরীক্ষায় প্রশ্ন আসে ইউডেফিক প্যাথোজেন কাকে বলে? অর্থাৎ মাটিতে থাকা জীবাণুগুলোকে ইউডেফিক প্যাথোজেন বলে। যেমন অ্যানথ্রাক্সের জীবাণু ব্যাসিলাস অ্যানথ্রাসিস, এই জীবাণুটা আগে গরুর মধ্যে দেখা যেত। অ্যানথ্রাক্সের জীবাণু ব্যাসিলাস অ্যানথ্রাসিস। তাহলে এইগুলো হচ্ছে কি? জীবাণু দ্বারা মাটির দূষণ। এবার চলে আসবো আমরা রাসায়নিক পদার্থ। আমরা অনেক সময় বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ সরাসরি মাটিতে কোনো কাজের জন্য ব্যবহার করে থাকি। যেমন আমরা জমিতে বিভিন্ন প্রকার অজৈব সার, ইউরিয়া, নাইট্রেট, সালফেট প্রভৃতি পদার্থগুলি, ফসফেট, এনপিকে প্রভৃতি পদার্থগুলি ব্যবহার করে থাকি, আমি আগেই বললাম। তো এই পদার্থগুলো যখন আমরা ব্যবহার করি, তখন মাটি থেকে উদ্ভিদের যতটুকু দরকার ততটুকু উদ্ভিদ নিয়ে নেয়, কিন্তু বাকিটা মাটির মধ্যে পড়ে থেকে যায় এবং তার ফলে মাটি দূষিত হয়। আবার বৃষ্টি হলে সেটা ধুয়ে গিয়ে জলের মাধ্যমে চলে গিয়ে আর এক জায়গায় মানে জলাশয়ে গিয়ে পৌঁছে যায়, তখন সেখানে জল দূষণ হয়। তাহলে জমিতে আমরা যে অজৈব সার ব্যবহার করি তার ফলে দুই প্রকার দূষণ হয়। এক হচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার ফলে মাটি দূষণ, আর দুই নম্বর হচ্ছে সেই দূষণ চলে গেলে কোনো নদীতে বা পুকুরে চলে গেলে শুরু হয়ে যায় জলদূষণ। কখনো কখনো আমরা জমিতে বিভিন্ন প্রকার কীটনাশক অর্থাৎ জমিতে পোকামাকড় ব্যবহার করার জন্য বিভিন্ন প্রকার বিষ ব্যবহার করি, এগুলোকে বলে পেস্টিসাইড। বিষ ব্যবহার করি। পরীক্ষায় প্রশ্ন আসে কয়েকটি কীটনাশকের নাম লিখো। ডিডিটি, বিএইচসি। তো এই ডিডিটি, বিএইচসি এগুলো কিন্তু সার নয়, এগুলো হচ্ছে কীটনাশক, পেস্টিসাইড, অর্থাৎ জমির পোকামাকড় মারতে ব্যবহার করা হয়। আর সার হচ্ছে নাইট্রেট, সালফেট, এগুলো হচ্ছে সার। নাইট্রেট তো আমরা জানি জমির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে, আগে আমরা নাইট্রোজেনে পড়েছি।
এছাড়াও সোডিয়াম সোডিয়াম অ্যারসেনাইট নামক কিছু আগাছা রয়েছে। আগাছা মানে কি, অনেক সময় জমিতে দেখা যায় আমরা ফসল লাগিয়েছি, তার পাশাপাশি বড় বড় ঘাস হয়ে গেছে, তার পাশাপাশি দেখা যায় বড় বড় ঘাস হয়ে গেছে, বড় বড় অন্য জীব উদ্ভিদ তৈরি হয়ে গেছে যেগুলো কোনো কাজে লাগে না। এগুলো জমিতে থেকে দেখা যাচ্ছে, আমি একটা লেবুর গাছ লাগিয়েছি, তো লেবুর গাছের আশেপাশে দেখা যাচ্ছে প্রচুর ঘাস হয়ে গেছে। আমি একটা ধানের জমিতে চাষ করছি, তো দেখা যাচ্ছে ধানের জমির ভিতরে ভিতরে প্রচুর ঘাস হয়ে গেছে। তাহলে এরা কি করবে, এরা সেই জমির যে নাইট্রোজেন, সেই জমির নাইট্রোজেন তারাও খেয়ে নেবে। তাহলে ধানের যতটুকু নাইট্রোজেন দরকার বা লেবু গাছটার যতটুকু নাইট্রোজেন দরকার, সেগুলো আগাছাগুলোকে খেয়ে নেবে। তার জন্য ইউরিয়ার দোকানে এক ধরনের আগাছানাশক, আগাছা মানে কি, অর্থাৎ যেগুলো দরকার নাই, আগাছানাশক কিছু বিষ পাওয়া যায়, যেগুলো জমিতে ছিটিয়ে দিলে ফসল নষ্ট হবে না, কিন্তু এই আগাছাগুলো নষ্ট হয়ে যাবে। একটা নির্দিষ্ট মাপ থাকে, সে মাপ অনুযায়ী নষ্ট হয়ে যায়। এগুলো বৈজ্ঞানিকভাবে তৈরি করা হয়। ধরো জমিতে ধান আছে, ধানের সঙ্গে প্রচুর ঘাস আছে, তো এক ধরনের আগাছা পাওয়া যায়, তুমি সেটাকে ছিটিয়ে দিলে ধানগুলো মরবে না, কিন্তু এই ঘাসগুলো মরে যাবে পরিমাণ মতো ছিটিয়ে দিলে। তাহলে এগুলো হচ্ছে আগাছানাশক। তো জমিতে এইরকম বিভিন্ন প্রকার আগাছানাশক তোমার উপাদান আছে। আবার কি, জমিতে আমরা বিভিন্ন ইঁদুর থাকে, সেই ইঁদুরগুলো কি করে, আলুর ফসলে আলু কেটে দিতে, ধানের গোড়া কেটে দিতে এই ইঁদুরগুলো ক্ষতি করে। ইঁদুর অনেক সময় জমি উর্বর করতেও সাহায্য করে, আবার ইঁদুর ক্ষতিও করে। কেঁচো উর্বরে সাহায্য করে, কিন্তু ইঁদুর ফসলের সময় ক্ষতি করে, কিন্তু ফসল না থাকলে জমি উর্বর করে। তো জমিতে যখন ফসল লাগাবো তখন সেই মেঠো ইঁদুর বা রোডেন্ট বিনাশকারী উপাদান, যেমন বিভিন্ন প্রকার আমরা রোডেন্টিসাইড এক ধরনের, এটাকে এক ধরনের এন্ডিন জাতীয় বিষ বলা যেতে পারে, বা আগাছানাশক বলা যেতে পারে, বা পেস্টিসাইড বলা যেতে পারে, যেটা মেঠো ইঁদুর মারতে সাহায্য করে। অনেক সময় জমিতে আলুতে এইরকম ইঁদুরগুলো লেগে যায়। ধানের জমিতে ইঁদুর লেগে গেলে সে ধান নষ্ট করে দেয়। তো এই হচ্ছে মাটি দূষণের বিভিন্ন প্রকার কারণ। এবার আমরা চলে আসবো মাটি দূষণের ফলাফল। তাহলে প্রত্যেকটা দূষণের ফলে ক্ষতি আছে। তো মাটি দূষণের ফলে কি হয়, মাটি দূষণের যে কোনো দূষণের ফলে তার প্রভাব জীবজাতির উপরে পড়ে, অর্থাৎ মানুষ জাতির উপরে পড়ে, উদ্ভিদের উপরে পড়ে, অর্থাৎ জীব মানে উদ্ভিদ এবং প্রাণীর উপরে পড়ে। তাহলে মাটি দূষণের ফলে কি হয়, 1 নম্বর, দূষক উপাদানগুলি সরাসরি মাটি স্পর্শ করার মাধ্যমে অথবা জীবাণু দ্বারা বাহিত হয়ে মানব শরীরে প্রবেশ করে নানা রোগ সৃষ্টি করে। যখন মাটি দূষিত হয় তখন সেখানে কিছু জীবাণু সৃষ্টি হয়, আর সেই জীবাণুগুলো মানুষের শরীরে বা প্রাণীর শরীরে ইনডাইরেক্টলি, অর্থাৎ উদ্ভিদের তৈরি খাদ্যের মাধ্যম দিয়ে বা কোনো কিছুর মাধ্যম দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে। ফলে আমাদের শরীরে নানা প্রকার রোগ সৃষ্টি হতে পারে। অনেক সময় প্রশ্বাস বায়ুর দ্বারাও জীবাণু সংক্রমণ ঘটে। অনেক সময় মাটিতে দেখা গেল কোনো একটা জায়গার মাটি পচে সেখানে মিথেন গ্যাস তৈরি হয়ে গেল, আর সেই মিথেন গ্যাস বাতাসে মিশে বাতাসকে দূষিত করতে পারে। তাহলে মাটি দূষণ থেকেও বায়ু দূষণ হতে পারে, এর ফলে আমাদের শ্বাসকষ্ট হতে পারে। তো যেমন আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগ হয়, টিটেনাস রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জীবাণুর নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি। পরীক্ষায় প্রশ্ন আসে, টিটেনাস রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি, ক্লস্ট্রিডিয়াম টিটানি। গ্যাস গ্যাংগ্রিন রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস। অ্যাসপারজিলোসিস রোগ সৃষ্টি করে জিলাস প্রভৃতি জীবাণু। এগুলো হচ্ছে সব ইউডেফিক জীবাণু, অর্থাৎ মাটির মধ্যে থাকা জীবাণু। এই জীবাণুগুলো ইনডাইরেক্টলি উদ্ভিদের দেহে খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, বা কখনো কখনো আমরা সরাসরি আমাদের শরীরে সেই মাটি নাড়াচাড়া করলে কখনো কখনো অজান্তে বা অসতর্কতার কারণে আমাদের শরীরে প্রবেশ করে থাকে। মাটিজাত রোগ অনেক সময় কৃমি ঘটিত হয়, তবে মাটি থেকে সৃষ্টি হওয়া রোগ বেশিরভাগ কৃমিজনিত হয়। অর্থাৎ মাটি থেকে আমাদের শরীরে বেশিরভাগ যে রোগটা সেটা হচ্ছে কৃমিঘটিত রোগ। অর্থাৎ আমাদের শরীরে মাটি থেকে কোনো দূষণ ঘটলে আমাদের শরীর আগে কৃমি তৈরি হয়।
অ্যাসকারিয়েসিস নামক রোগটি সৃষ্টি করে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস নামক কৃমি। আমাদের শরীরে অ্যাসকারিয়েসিস রোগ, এই রোগগুলো যদি আমরা ইউটিউব সার্চ করে দেখি তাহলে এই রোগগুলোর বৈশিষ্ট্য আমরা পেয়ে যাব। তো এই রোগ সৃষ্টিকারী জীবাণুটির নাম হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস নামক কৃমি, এটা এক ধরনের কৃমি। তারপরে হচ্ছে ইস্টং গাইলয়েডিয়াসিস রোগ সৃষ্টি করে ইস্টং গাইলয়েডিস নামক কৃমি। এগুলো হচ্ছে শরীরের বিভিন্ন প্রকার কৃমির নাম। আমাদের শরীরের পেটের ভিতরে অনেক বিভিন্ন প্রকার কেঁচোর মধ্যে কৃমি থাকে, কিছু উপকারী কৃমি থাকে, কিছু অপকারী কৃমি থাকে। এরপর হচ্ছে একাইনোকক্কোসিস রোগ সৃষ্টিকারী কৃমির নাম হচ্ছে একাইনোকক্কাস। পরীক্ষায় প্রশ্ন আসে, ছোট প্রশ্ন, কোন রোগ সৃষ্টিকারী, কোন রোগ, মানে প্রত্যেকটা রোগের নাম দিয়ে একটা কৃমির নাম বলতে বলা হতে পারে পরীক্ষায়। 3 নম্বর হচ্ছে ভারী ধাতুযুক্ত দূষক মাটির সঙ্গে মিশে মাটিকে দূষিত করে, যেমন পারদ, মিনামাটা, ডিসলেক্সিয়া, ক্যালডিয়াম, এগুলো হচ্ছে সব বিভিন্ন প্রকার ধাতু। আর এই ধাতুগুলো, তারপরে ক্যাডমিয়াম, এই ধাতুগুলো মাটিতে মিশে মাটিতে কি করে, মাটিকে দূষিত করে। যেমন পারদ থেকে মিনামাটা রোগ হয়, সীসা থেকে ডিসলেক্সিয়া রোগ হয়, ক্যালডিয়াম থেকে ইটাই রোগ সৃষ্টি হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে পারদ থেকে কী রোগ হয়, সীসা থেকে কী রোগ হয়, ক্যাডমিয়াম থেকে কী রোগ হয়, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। এগুলো মানুষের শরীরে প্রবেশ করে মানুষকে শরীরে নানা রোগ ঘটায়। তাহলে এ হচ্ছে মানুষের প্রভাব, 1 নম্বর পয়েন্ট বললাম। এবার হচ্ছে জীব বিবর্ধন। খাদ্য শৃঙ্খল বরাবর নিচ থেকে ক্রমশ উচ্চতর পুষ্টি স্তরে কোনো দূষকের ক্রমবর্ধমান সঞ্চয়ের ঘটনাকে বলা হয় জীব বিবর্ধন। জীব বিবর্ধন কাকে বলে? এবার আমরা চলে আসবো 2 নম্বর পয়েন্ট, জীব বিবর্ধন। জীব বিবর্ধন কি? জীব বিবর্ধন হচ্ছে আগের যে আমরা প্রথমেই এই চ্যাপ্টারের প্রথম ভিডিও যেটা আমরা আলোচনা করেছি, যেখানে আমি বলেছি জৈব ভূ রাসায়নিক চক্র। জৈব ভূ রাসায়নিক চক্রতে আমি কি বলেছিলাম, যে উদ্ভিদ দেহের প্রোটিন মানুষের শরীরে বা প্রাণীর শরীরে প্রবেশ করছে। প্রথমে মাটি থেকে উদ্ভিদের শরীরে আসছে, উদ্ভিদের শরীর থেকে প্রাণীর শরীরে যাচ্ছে, আবার প্রাণীর শরীর থেকে সেটা আবার মাটিতে পুনরায় সেটা কি হচ্ছে, ফিরে যাচ্ছে। এটাই হচ্ছে জৈব ভূ রাসায়নিক চক্র। ঠিক একইভাবে সেখানে প্রোটিন, অর্থাৎ মাটির প্রোটিন উদ্ভিদে আসছে, উদ্ভিদের প্রোটিন প্রাণীর শরীরে যাচ্ছে। এখানেও ঠিক তাই, জীব বিবর্ধনেও তাই। যখন নিচু স্তর থেকে কোনো যখন দূষক উঁচু স্তরের কোনো প্রাণীর মধ্যে বা উঁচু স্তরের খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রবেশ করে। খাদ্য শৃঙ্খল মানে কি? খাদ্য শৃঙ্খল হচ্ছে এই পৃথিবীতে একটা খাদ্য শৃঙ্খল রয়েছে। যেমন ঘাসকে খাচ্ছে ফড়িং, ফড়িংকে খাচ্ছে পাখি, পাখিকে খাচ্ছে, পাখির মৃত্যুর পর পাখিকে হয়তো দেখা গেল সাপে খাচ্ছে, কোনো একটা বড় পাখিতে খাচ্ছে, বা ঘাসকে খাচ্ছে ফড়িংকে খাচ্ছে সাপকে খাচ্ছে ঈগল। তো এটা হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল। আবার মাটির নাইট্রোজেন, মাটির উপাদানগুলোকে গ্রহণ করছে উদ্ভিদকে গ্রহণ করছে মানুষ আবার মরে যাচ্ছে, মরে গিয়ে মানুষের শরীরের সেই নাইট্রোজেন ঘটিত পদার্থগুলোকে সেই আর মানুষের শরীরে অবস্থিত বিভিন্ন প্রকার মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিকারী তোমার যে সমস্ত উপাদানগুলি, সেগুলো মৃত্যুর পর মরে গিয়ে পচে গিয়ে আবার মাটিতে ফিরে আসছে। এটা তো আমরা পড়েছি। তো জীব বিবর্ধন ঠিক হচ্ছে একই রকমভাবে, যখন নিচু স্তর থেকে কোনো দূষিত পদার্থ পরস্পর উপরের দিকে চলে আসে, তখন সেটাকে বলা হয় জীব বিবর্ধন। যেমন দেখা গেল মাটি দূষণের ফলে কোনো একটা জীবাণু উদ্ভিদের শরীরে প্রবেশ করলো, উদ্ভিদের শরীর থেকে আবার সেটা প্রাণীর শরীরে প্রবেশ করলো, এটাই হচ্ছে জীব বিবর্ধন। অথবা দেখা গেল ঘাসের মাটিতে যে দূষণ হলো, সেই দূষণটা ঘাসের মধ্যে চলে গেল, ঘাসের মধ্যে যে দূষণটা হলো সেটা ফড়িং খেয়ে নিল, ফড়িংয়ের শরীরে সেই দূষণটা চলে গেল, ফড়িংকে খেলো সাপ বা ব্যাঙ, তো ব্যাঙের শরীরে বা সাপের শরীরে সেই দূষণটা চলে গেল। তাকে আবার খেলো ঈগল, তো দেখা গেল ঈগলের শরীরে সেই দূষণটা চলে গেল। আবার ঈগল যখন মারা গেল তখন দেখা যাচ্ছে সেই দূষণটা আবার মাটিতে ফেরত এলো। তাহলে এই যে দূষণের বিবর্ধন, মানে একটা ছোট স্তর থেকে বড় স্তরে যাওয়ার যে দূষণ, মানে দূষণ তো নয়, দূষক পদার্থ, দূষিত পদার্থ চলে যাচ্ছে,
এটাই হচ্ছে জীব বিবর্ধন। এইভাবে ডিডিটির ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাল ডাইক্লোরো ইথেন, পরীক্ষার প্রশ্ন আছে ডিডিটির ফুল ফর্ম। আর্সেনিক, পারদ, টক্সাফেন প্রভৃতি দূষকগুলি এইভাবে নিচু স্তরের জীব থেকে উপরের স্তরের জীবে চলে যাচ্ছে। এই জীব বিবর্ধন দুটো প্রসেসে ঘটে। এই জীব বিবর্ধন দুটো প্রসেসে ঘটে। একটা হলো জৈব সঞ্চয়ন। জৈব সঞ্চয়ন কি? এই জীব বিবর্ধন দুটো পদ্ধতিতে ঘটে, একটা হচ্ছে জৈব সঞ্চয়ন আর একটা হচ্ছে খাদ্য শৃঙ্খলে দূষকের প্রবাহ। খাদ্য শৃঙ্খলে দূষকের প্রবাহ। তাহলে এই জীব বিবর্ধন দুটো প্রসেসে ঘটে, একটা হচ্ছে জৈব সঞ্চয়ন। তো জৈব সঞ্চয়ন কি? যখন কোনো দূষিত পদার্থ, যখন কোনো মাটির দূষিত পদার্থ, সেটা উদ্ভিদের তৈরি খাদ্যের মাধ্যমে হোক বা সরাসরি হোক, প্রাণীর দেহে যখন প্রবেশ করে, তখন সেই দূষিত পদার্থগুলো আর প্রাণীর শরীরে রেচিত হয় না, অর্থাৎ রেচন হয় না, অর্থাৎ শরীর থেকে বর্জ্য পদার্থের মাধ্যমে বা রেচন পদার্থের মাধ্যমে সেটার বেরিয়ে আসে না, এবং সেটাও জলে গুলেও যায় না। অর্থাৎ আমাদের শরীরের যে জল থাকে সেই জলটাতে গুলে যায় না বা জলে দ্রাব্য হয় না, অর্থাৎ জলে মিশতে পারে না। তখন কি হয়? তখন সেই দূষিত পদার্থ আমাদের শরীরের চর্বিতে জমা হয়। আমাদের শরীরের যে ফ্যাট থাকে, উদ্ভিদ বা প্রাণীর শরীরে যে ফ্যাট থাকে, সেই ফ্যাটে জমা হয়, নিয়ে এইটাকে বলা হয় জৈব সঞ্চয়ন। এর ফলে আমাদের শরীরে নানা রোগ সৃষ্টি করে। একে বলা হয় জৈব সঞ্চয়ন বা বায়ো অ্যাকিউমুলেশন। পরীক্ষায় প্রশ্ন আসে বায়ো অ্যাকিউমুলেশন বা জৈব সঞ্চয়ন কি? তো জৈব সঞ্চয়ন হচ্ছে যখন কোনো দূষিত পদার্থ উদ্ভিদ বা প্রাণীর শরীরে প্রবেশ করে, তখন সেটা বিশেষ করে প্রাণীর শরীরে প্রবেশ করলে সেটা আর দ্রাব্য হয় না, অর্থাৎ আমাদের শরীরে যে জল থাকে সেই জলে মিশে যেতে পারে না। আবার বর্জ্য পদার্থ বা রেচন পদার্থের মাধ্যমেও পরিবেশে আবার ফিরে আসে না, ওটা আমাদের শরীরের মধ্যেই থেকে যায়, চর্বি আকারে চর্বির সঙ্গে মিশে থেকে যায়, অর্থাৎ চর্বির সঙ্গে সেই দূষিত পদার্থটা থেকে যায়। এটাকেই বলা হচ্ছে জৈব সঞ্চয়ন। ফলে আমাদের শরীরে নানা রোগ সৃষ্টি হতে পারে, আমাদের শরীর ক্ষতির দিকে চলে যায়। তো এটাই হচ্ছে জৈব সঞ্চয়ন। খাদ্য শৃঙ্খলে দূষকের প্রবাহ। খাদ্য শৃঙ্খলে দূষকের প্রবাহ। খাদ্য শৃঙ্খলে, তাহলে খাদ্য শৃঙ্খলে দূষকের প্রবাহ মানে কি? তাহলে জৈব সঞ্চয়ন মানে কি? জীবদেহে দূষিত পদার্থগুলো জমে থেকে যাওয়া, ওইগুলো আর জীবদেহ থেকে বাইরে আর আসে না। এবার ডাক্তার দেখাতে হয়, ডাক্তারবাবু হয়তো মেডিসিন দিলে হয়তো কাজ হয়, কিন্তু বেশিরভাগই আমাদের শরীরে থেকে যায়। খাদ্য শৃঙ্খলে দূষকের প্রভাব মানে কি? যখন কোনো দূষিত পদার্থ কোনো শরীরে প্রবেশ করে, তখন সেটার মাত্রা দিনের দিন বাড়তে থাকে। ধরে নাও একটা ঘাসে দূষিত পদার্থ আছে এক্স, একটা ঘাসে দূষিত পদার্থ আছে এক্স। তখন সেই দূষিত পদার্থটার ঘাসকে, ধরে নাও একটা ফড়িং সেই ঘাসটা গ্রহণ করলো, তাহলে সেই ফড়িংয়ের শরীরে চলে গেল এক্স পরিমাণ দূষিত পদার্থ, সেই ফড়িংয়ের শরীরে চলে গেল এক্স পরিমাণ দূষিত পদার্থ। এবার দেখা গেল একটা ব্যাঙ 5টা ফড়িংকে খেলো, পাঁচ পিস ফড়িং খেলো, তাহলে ব্যাঙের শরীরে চলে গেল 5টি দূষিত পদার্থ, অর্থাৎ 5x। তাহলে একটা ফড়িংয়ের শরীরে ছিল এক্স, 5টা ফড়িং যখন ব্যাঙ গ্রহণ করলো, তখন ব্যাঙের শরীরে দূষিত পদার্থ চলে গেল 5x। এবার দেখা গেলো কোনো একটা সাপ বা ঈগল 10টি ব্যাঙ খেলো বা 5টি ব্যাঙ খেলো, তাহলে 5xটা তাহলে কী হয়ে গেল? 5xটা তাহলে 5টা ব্যাঙ খেলে 5 5 25, তাহলে ঈগলের শরীরে বা সাপের শরীরে 5x মানে 5 5 25x কিন্তু দূষিত পদার্থ চলে গেল। এইভাবে দূষণ দিনের দিন বাড়তে থাকে। দূষিত পদার্থ শরীরে এইভাবে প্রবেশ করতে পারে। শেষে দেখা যায় তৃতীয় পর্যায়ের যে প্রাণী সেই খাদ্য গ্রহণ করে, তখন দেখা যায় তার শরীরে প্রায় 60 গুণ দূষিত পদার্থ বেড়ে গেছে। যেমন দেখা গেল কোনো উদ্ভিদের শরীরে যদি কোনো উদ্ভিদের ফলে একটা দেখা গেলো উদ্ভিদের একটা খাদ্যতে হয়তো দেখা গেলো কোনো আমি এমন একটা খাদ্য খেলাম যে খাদ্যতে এক্স পরিমাণ দূষক পদার্থ আছে, এবার ওই খাদ্য যদি আমি 5 পিস খাই, তাহলে আমার শরীরে 5x দূষক চলে যাবে। তো এইভাবে তৃতীয় পর্যায়ের যে খাদ্য যে গ্রহণ করে তার শরীরে প্রায় 60 গুণ পর্যন্ত দূষিত পদার্থ চলে যায়। এবার আমরা দেখব শব্দ দূষণ। শব্দ দূষণ কাকে বলে? একইভাবে মাটি দূষণ, বায়ু দূষণের মতো শব্দেরও দূষণ রয়েছে। মাটি দূষণ, বায়ু দূষণের মতো শব্দেরও দূষণ রয়েছে। অর্থাৎ যখন আমাদের মানুষের বা প্রাণীর, বিশেষ করে মানুষের, আমাদের শব্দ শোনার একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, সেই এককটাকে বলা হয় ডেসিবেল। সেই এককটাকে বলা হয় ডেসিবেল। তো যখন বলছে আমাদের কানে উচ্চ তীব্রতা বিশিষ্ট
উচ্চ তীব্রতা বিশিষ্ট যখন কোনো আওয়াজ আমাদের কানে এসে পড়ে তখন বুঝে নিতে হবে শব্দের দূষণ ঘটেছে। অর্থাৎ পরিবেশে যখন উচ্চ আওয়াজযুক্ত শব্দের সৃষ্টি হয় এবং তার ফলে আমাদের কানের বা শরীরের ক্ষতি হতে পারে, এই যে দূষণ এটাকে বলা হয় শব্দ দূষণ। আর শব্দ দূষণের একক মাপা হয় ডেসিবেল বা ডিবি। বিজ্ঞানী গ্রাহাম বেলের নাম অনুসারে এটার নাম হয়েছে ডেসিবেল। বেল থেকে বিজ্ঞানী বেলের নাম অনুসারে ডেসিবেল। তো এই শব্দ দূষণের কারণ, এই দূষণ কী কী কারণে হতে পারে, শব্দ দূষণ কী কী কারণে হতে পারে এটা আমরা সবাই ভালোভাবে জানি। যেমন বিভিন্ন প্রকার যানবাহন, ট্রেন, বাস, লরি, এদের যে আওয়াজ, এরোপ্লেনের আওয়াজ, জেট প্লেনের আওয়াজ, ট্রাকের আওয়াজ, গাড়ির হর্ন, প্রচুর পরিমাণে তীক্ষ্ণ হর্ন, এগুলো শব্দ দূষণ ঘটায়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বর্তমানে সিপিসিবি, যার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, পরীক্ষায় প্রশ্ন আসে সিপিসিবির ফুল ফর্ম কি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড যানবাহনজনিত শব্দ দূষণ মাত্রা 70 ডিবি অর্থাৎ 70 ডেসিবেলের মধ্যে রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু বর্তমানে অনেকেই এই নিয়ম ভেঙে চলছে। এখন বর্তমানে এমন হরেন বাজছে বাসে, গানের সঙ্গীত বা গানের আওয়াজ এত জোরে জোরে বাজছে, গানের মিউজিক, যেগুলো কানে মনে হচ্ছে যেন একদম কান ফেটে যাবে। তো এগুলো হচ্ছে যানবাহনের আওয়াজ। তো সিপিসিবি থেকে ঘোষণা করা হয়েছে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে, যে শব্দের মাত্রা 70 ডেসিবেলের মধ্যে থাকতে হবে, তাহলে শব্দ দূষণ ঘটবে না। কিন্তু বর্তমানে এই যানবাহনগুলোর অতিরিক্ত আওয়াজ শব্দের দূষণ ঘটাচ্ছে। 2 নম্বর হচ্ছে শিল্পগুলিতে, যেমন বড় বড় ফ্যাক্টরিগুলিতে, যেমন লৌহ উৎপাদন শিল্প, বিমান নির্মাণ শিল্প, এরকম বড় বড় যে শিল্পগুলো রয়েছে, বড় বড় যে ফ্যাক্টরিগুলো রয়েছে, সেখানে শিল্পের যে আওয়াজ, সেই শিল্পের আওয়াজ নানাভাবে দূষণ ঘটাচ্ছে। সেখানে 8 ঘন্টায় গড়ে 90 ডেসিবেল শব্দ সর্বোচ্চ সহনমাত্রা বলে নির্ধারিত। ভারতের শিল্পক্ষেত্রে বলা হয়েছে যে 8 ঘন্টায় 90 ডেসিবেলের বেশি যেন শব্দ না হয়, কিন্তু এখানে এখন সেটা সঠিকভাবে সবাই মেনে চলে না। এছাড়াও বর্তমানে কোনো অনুষ্ঠান হলে বড় বড় ডিজে বক্স, বড় বড় সাউন্ডের বক্স বাজিয়ে শব্দ দূষণ ঘটছে। এছাড়া বোমা বাজানো, পটকা বাজানো, পরমাণু বোমা বিস্ফোরণ, এগুলোও শব্দ দূষণের কারণ। কখনো কখনো কিছু প্রাকৃতিক কারণে শব্দ দূষণ হয়, যেমন বজ্রপাত, পার্বত্য অঞ্চলে পাহাড় থেকে ধস নেমে যাওয়া, এর ফলে যে প্রচুর আওয়াজের সৃষ্টি হয়, তার ফলে শব্দ দূষণ ঘটে। এবার আমরা চলে আসবো শব্দ দূষণের ফলাফল। তো শব্দ দূষণের ফলে বর্তমানে যেগুলো সমস্যা দেখা দিচ্ছে, সেগুলো হচ্ছে মানুষের বেশিরভাগ কানের রোগ দেখা দিচ্ছে। কানের রোগ কী কী দেখা যাচ্ছে, বর্তমানে আমাদের কানে বিভিন্ন প্রকার রোগ দেখা দিচ্ছে। শব্দ দূষণের ফলে যেসব প্রভাবগুলি পড়ে, সবথেকে বেশি প্রভাব পড়ে আমাদের কানের উপরে। দীর্ঘদিন ধরে উচ্চ শব্দ অর্থাৎ 100 ডেসিবেল শব্দ গ্রহণ করার কারণে আমাদের যে অন্তর্কর্ণ, আমাদের অন্ত মানে হচ্ছে ভিতর, অন্তর্কর্ণের যে অর্গ্যান অফ কর্টি যাকে বলা হয় শ্রুতিযন্ত্র, অর্থাৎ যে যন্ত্রটি মানে যে অঙ্গটি আমাদের শব্দ শুনতে সাহায্য করে, শ্রুতিযন্ত্রের কী হয়, রোমকোষগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায়, ফলে আমাদের কোনো জিনিস শোনার ক্ষমতা কমে যায়। একে নয়েজ ইন্ট্রোডিউসড হিয়ারিং লস বলে, অর্থাৎ NIHL ফুল ফর্ম পড়ে পরীক্ষা প্রশ্ন। তো অর্থাৎ কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলার প্রক্রিয়াকেই বলা হয় NIHL। দুভাবে ক্ষতিগ্রস্ত হয় আমাদের শরীরের কানে, আমাদের NIHL দুভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক, উচ্চ প্রবল্যযুক্ত শব্দ দীর্ঘদিন ধরে আমাদের কানে প্রবেশ করলে অন্তঃকর্ণের মধ্যে যে ককলিয়া থাকে, সেই ককলিয়া অংশের স্থায়ীভাবে ক্ষমতা হারিয়ে যায়। অর্থাৎ আমাদের অন্তঃকর্ণে যে ককলিয়া থাকে, সেই ককলিয়ার শ্রবণ ক্ষমতা হারিয়ে যায়। একে বলা হয় অ্যাকাউস্টিক ট্রমা। অর্থাৎ ককলিয়ার যখন শ্রবণ ক্ষমতা কমে যায় আমাদের কানের, তখন তাকে বলা হয় অ্যাকাউস্টিক ট্রমা। যেমন 150 ডেসিবেলের ঊর্ধ্বে বাজির শব্দ, বিস্ফোরণের শব্দ, এই সব কারণগুলোর জন্য আমাদের ককলিয়ার শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। আবার যখন শব্দের প্রাবল্য 85 ডেসিবেল হয়, যখন 85 ডেসিবেল হয়,
তখন আমাদের শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়। কিন্তু 150 ডেসিবেল হলে কানের গোড়ায় বোমা ফাটিয়ে দিলে, পটকা ফাটিয়ে দিলে আমাদের ককলিয়া নষ্ট হয়ে যেতে পারে। আর যখন সেটা 85 ডেসিবেলের মধ্যে থাকে তখন আমাদের কানের শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হতে থাকে, অর্থাৎ ধীরে ধীরে কমে যায়। শব্দ দূষণের ফলে কানের যেমন ক্ষতি হয় তেমনি হৃৎপিণ্ডেরও ক্ষতি হতে পারে। কানের গোড়ায় হঠাৎ বোমাবাজি ফাটিয়ে দিলে আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন তাড়াতাড়ি বেড়ে যায়, এর ফলে স্ট্রোক হয়ে যেতে পারে। তো শব্দ দূষণের ফলে দিনের দিন কানের মাত্রা অর্থাৎ কানের ব্যালেন্স হারিয়ে গেলে আমাদের হার্টের ব্যালেন্সও হারিয়ে যায়। অর্থাৎ 90 ডেসিবেল শব্দ দূষণের ফলে আমাদের যে সিস্টোলিক রক্তচাপ অর্থাৎ আমাদের রক্তের চাপ বেড়ে যায়, ফলে আমাদের হার্ট স্ট্রোকও হতে পারে। অনবরত 60 ডেসিবেলের ঊর্ধ্বে শব্দ শুনলে হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন নামক রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যদি শব্দ যদি আমরা 60 ডেসিবেল শব্দ যদি আমরা শুনতে থাকি তাহলে কিন্তু সেই 60 ডেসিবেল শব্দের ফলে আমাদের হার্টের উপরে একটা প্রভাব পড়ে, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এই রোগে হৃদপেশিতে আংশিকভাবে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়ে হার্টের কার্যক্ষরণ ক্ষমতা কমে, অর্থাৎ হার্ট স্ট্রোক হয়ে যেতে পারে। অন্যান্য প্রাণীর উপর কী কী প্রভাব পড়ে? মানুষের উপর যেমন প্রভাব পড়ে তেমনি অন্যান্য প্রাণীর উপরে প্রভাব পড়ে। যেমন অন্যান্য প্রাণীদের মধ্যে 85 ডেসিবেলের মধ্যে যদি শব্দ দূষণ হয় তাহলে অন্যান্য প্রাণীদের শ্রবণ ক্ষমতা কমে যায়। যেটা মানুষের ক্ষেত্রে 150 ডেসিবেল হয় সেটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে 85 ডেসিবেলের মধ্যে ক্ষমতা নষ্ট হয়ে যায়। অনেক সময় শব্দ দূষণের ফলে অনেক প্রাণীর বাচ্চা প্রসব হয় না, অর্থাৎ তাদের জনন হয় না, অর্থাৎ তাদের বাচ্চা প্রসব করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। ভ্রূণের বৃদ্ধি হ্রাস, ইঁদুরের ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় শব্দ দূষণের ফলে ভ্রূণের হ্রাস, অর্থাৎ প্রাণীর শরীরের যে ভ্রূণ অর্থাৎ যে বাচ্চা প্রসব করার ক্ষমতার ফলে যে ভ্রূণ সৃষ্টি হয় সেই ভ্রূণ আর বাড়ে না, অর্থাৎ সেই বাচ্চা তোমার বৃদ্ধি পায় না, অপুষ্টিতে ভুগতে থাকে। এখন বর্তমানে এটা মানুষের মধ্যেও দেখা যাচ্ছে, অনেক বাচ্চা অপুষ্টিতে ভুগছে। একটা বাচ্চার যেটা স্বাভাবিক পুষ্টি হওয়া দরকার জন্মের সময় দেখা যাচ্ছে তার পুষ্টি ঠিকঠাক হচ্ছে না, এটা শব্দ দূষণের ফলেও হতে পারে মানুষের ক্ষেত্রেও। মাস্কিং, পরিবেশের নানা শব্দ প্রাণীর আত্মরক্ষা, শিকার প্রভৃতির জন্য গুরুত্বপূর্ণ। শব্দ দূষণে সেগুলি শুনতে না পেলে প্রাণীর জীবন বিপন্ন হয়ে পড়ে। শব্দ দূষণের ফলে কি হয়, অনেক প্রাণী এমন আছে যে এক প্রাণী আর এক প্রাণীর শব্দ শুনে তাকে শিকার করতে পারে। পরিবেশের শিকারেরও দরকার আছে। আমরা মনে করি বাঘ কোনো হরিণকে হত্যা করছে, তো এটা হত্যা নয়, এটা একটা বাস্তুতন্ত্র। ওখানে বাঘ যদি হরিণকে না খায় তাহলে বাঘ বেঁচে থাকবে না। আবার বাঘ বেঁচে না থাকলে পরিবেশের তৃণভোজী প্রাণীগুলো পরিবেশের সকল উদ্ভিদ তারা খেয়ে ফেলবে, ফলে মানুষের উপর প্রভাব পড়বে। তাই পরিবেশে যাতে অতিরিক্ত তৃণভোজী উদ্ভিদ যাতে না হয় তার জন্য বাঘেরও দরকার আছে। তাই কি হয়, শব্দ দূষণ হলে কি হয়, এই সমস্ত প্রাণীগুলো ঠিকমতো শিকার করতে পারে না। কিছু কিছু মানে প্রাণীদের মধ্যে প্রাণীরা শব্দ শুনে শিকার করে, কিন্তু যখনই পরিবেশে শব্দ দূষণ হয় তখন সে শিকারের শব্দ বুঝতে পারে না যে শিকার কোন দিক থেকে আসছে বা শিকারটা কোন জায়গায় আসছে। এর ফলে দেখা গেল ধীরে ধীরে সে না খেতে পেয়ে মারা যেতে পারে। তাহলে এই হলো বিভিন্ন প্রকার দূষণ আমি আলোচনা করলাম। এর পরের ভিডিও তোমরা 5 নম্বর ভিডিও ফলো রাখো, এই অধ্যায়ের পরবর্তী ভিডিও 5 নম্বর ভিডিও তোমরা এর পরের ভিডিও লক্ষ্য রাখো। আসসালামু আলাইকুম।